অনির্দিষ্টকালের জন্য আনঅফিসিয়াল স্মার্টফোনের মার্কেট বন্ধ আছে। আপনারা অনেক ভোগান্তিতে আছেন, অনেকেই ফোন কিনতে চাচ্ছেন কিন্তু ফোন কিনতে পারতেছেন না, এবং অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি কি এ নিয়ে এর পক্ষে নাকি বিপক্ষে, আনঅফিসিয়াল ফোন কি বন্ধ হয়ে যাবে নাকি, ফোনের দাম বেড়ে যাবে নাকি, বিভিন্ন ধরনের কনফিউশন আপনাদের মনে আছে। আবার অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি। তো আমি 2-3 দিন আগে একটা পোস্ট করলাম, সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন ধরনের এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি বুঝতে পারছেন এটা কিউএনএ ভিডিও হতে যাচ্ছে। আমি শেখ মাসুদুল আছি আপনাদের সাথে। একদম প্রথমে প্রশ্ন করেছেন জেনারেল ওয়ার্ল্ড বাংলা, উনি প্রশ্ন করছে যে ফোনের দাম বাড়বে নাকি আর আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে নাকি, আর হ্যাশট্যাগ দিয়েছে জাস্টিস ফর হাদি, যেটা আমরা সবাই চাই। সো প্রথমত ফোনের দাম বাড়বে এটা হ্যাঁ অথবা না বলা যায় দুইভাবে, কারণ গ্লোবালি চিপসেট শর্টেজের কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে 2026 সালে ইভেন 27 সালে শুরু পর্যন্ত প্রত্যেকটা ফোনের দাম বেড়ে যাবে। ইভেন কম্পিউটার পার্টসেরও কিন্তু দাম বেড়ে গেছে। আপনারা অলরেডি জানেন যে র্যামের দাম কি পরিমাণে বাড়ছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অফিসিয়াল ফোনে যে ভ্যাট ট্যাক্স ছিল তার থেকে কিন্তু অনেকাংশেই সরকার কমিয়েছে। তো সেই হিসেবে অফিসিয়াল ফোনের দাম কমে যাওয়ার কথা। এটা আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম, যদি এনইআর চালু হয়ে যায় সেক্ষেত্রে অফিসিয়াল ফোনের দাম কমে যাবে। তো এক্ষেত্রে ইম্প্যাক্টটা এমন হতে পারে যে ফোনের দাম যা আছে বা সামান্য একটু বেড়ে যাইতে পারে, ভ্যাট ট্যাক্স কমার জন্য হয়তো বা অত বেশি ইম্প্যাক্ট পড়বে না। তবে এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে অফিসিয়াল মার্কেটে তারা আসলে কিরকম প্রাইসিং করে, আমাদের দেশের ফাইনাল ভ্যাট ট্যাক্স কতটুকু হয়। এর পরবর্তীতে প্রশ্ন করছেন, ওনার নামটা লেখা নাই, তবে উনি প্রশ্ন করছে যে আপনি কি এনইআর এর পক্ষে নাকি বিপক্ষে, যেখানে আপনারা 7 জন লাইক করছেন। দ্যাট মিন্স এইটা নিয়ে আপনাদের আসলে অনেক ইন্টারেস্ট আছে। সো প্রথমত এনইআর জিনিসটা কি, এটা মূলত সহজ কথায় বলতে গেলে একটা ডেটাবেস, যেখানে সরকার বুঝতে পারবে যে আমাদের দেশে কতগুলো ফোন অ্যাক্টিভ আছে, এবং এই জিনিসটা আসলে দরকার। প্রত্যেকটা দেশেরই সেই দেশের ডেটাবেস থাকা উচিত। আর এই এনইআর থাকার কারণে যেটা হবে যে আনঅফিসিয়াল মানে আনঅথরাইজড ফোনগুলো বাংলাদেশের নেটওয়ার্ক পাবে না। কিন্তু এনইআরটা যেভাবে আসলে ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই জিনিসটা খানিকটা কনফিউজিং। কারণ দেখেন আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ টেকনিক্যাল জিনিস বুঝে না। একটা ওয়েবসাইট থেকে কিভাবে রেজিস্টার ডিরেজিস্টার করবে এটা আসলে অনেক কঠিন একটা কাজ, মানে সিম্পল একটা অনলাইনের কাজই আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ করতে পারে না। তো সেই জায়গা থেকে আমি এনইআর এর পক্ষে, তবে এটা যেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটার পক্ষে না। আমি চাই যে রেজিস্টার ডিরেজিস্টার হওয়ার যে ব্যাপারটা আছে এটা একদমই বাদ যাক। সরকার এমন সিস্টেম করুক যে তাদের ডেটাবেজে যদি কোনো আইএমইআই নাম্বার না থাকে সেটাতে সিম পাবে না। এখন যদি ডেটাবেজে থাকে তাহলে বুঝতে পারবো এটা একটা ভ্যালিড ফোন। এখন ভ্যালিড ফোনে যে সিম লাগাক না কেন সেটা চলবে। এখন এরপর যদি ক্রাইম হয় তাহলে সরকার এটা বুঝবে যে কোন সিম দিয়ে কথা হয়েছে। এখন যার সিম যার এনআইডিতে আছে তাকে ধরা হবে। তাহলে এখানে আইএমইআই এর সাথে ফোনের সাথে সংযোগ থাকার কি দরকার আছে? আমি এটা আসলে অ্যাকচুয়ালি বুঝতেছি না। আমার কাছে সহজ উত্তর, আমি এটার পক্ষে। তবে রেজিস্টার ডিরেজিস্টারের যে ক্যাচাল আছে সেই ব্যাপারটা একদমই ক্লোজ করে দেওয়া উচিত। এবং এনইআই এর আমরা যে ওয়েবসাইটে দেখতেছি যে আমার আন্ডারে কয়টা ফোন চলতেছে, এই ব্যাপারগুলো আসলে ক্লোজ করে দেওয়া উচিত। মানে এই জিনিসটা টোটালি ব্যাক এন্ডে থাকবে, তাহলে জিনিসটা একদম ইজিয়ার হয়ে যাবে। মানুষের হ্যাসেল কম হবে, মানুষ অনেক কনফিউশনেও কম পড়বে। তবে এটা আরো সময় গেলে আরো ইজিয়ার হবে। সো পরবর্তীতে প্রশ্ন করেছেন গ্রিজলে বয়, তো উনি বলছে যে ভাই আপনি কি পরবর্তীতে আর কোনোদিন ইউজ ফোনের ভিডিও করবেন না? কারণ এনইআর সিস্টেমে চালু হওয়ার কারণে বিদেশ থেকে ফোন আসা বন্ধ হয়ে যাবে। আপনার ভিডিও দেখে আমার অনেক বন্ধুরা ইউজ ফোন কেনে, আমি নিজেও আপনার ইউজ ফোনের ভিডিও দেখে অনেক অনুপ্রাণিত হই। তো এখনো পর্যন্ত যে আপডেট আছে সেই অনুযায়ী বাংলাদেশে ইউজ ফোন আর ঢুকবে না। তবে আমার ভিডিও বানানো বন্ধ থাকবে না, কারণ যখন অফিসিয়াল ফোন হবে তখনও কিন্তু বাংলাদেশে একটা ইউজ মার্কেট চলবে। সবাই হয়তো বা 1.5-2 লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারবে না, তখনও কিন্তু ইউজ ফোনের দরকার হবে। আমার এই যে কন্টেন্ট বানানোর যে প্রসেস সেটা কন্টিনিউ থাকবে। সো এর পরবর্তীতে প্রশ্ন করেছে বিএইচ হুরায়দ আহমেদ, উনি রেগুলার আমার ভিউয়ার, ফেসবুক থেকে কমেন্ট করছে। সো উনি বলছে ভার্চুয়াল র্যামের ব্যাপারটা একটু জানতে চাই ভাই। একজন কমেন্টে বলতাছে যে ইউএফএস 2.2 তে ভার্চুয়াল র্যাম কাজ করে না। সো এখানে সহজ কথায় বলতে চাচ্ছে যে ভার্চুয়াল র্যামটা আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা বা জিনিসটা আসলে কেমন, এটা স্টোরেজ টাইপের উপরে ভ্যারি করে কিনা। এটা আসলে ভ্যারি করে, কারণ কি যে ভার্চুয়াল র্যামের কথা যেটা বলে কোম্পানিগুলো, এটা অ্যাকচুয়ালি যেটা করে যে আপনার ফোনে যে স্টোরেজ আছে সেই স্টোরেজ খানিকটা অ্যালোকেট করে র্যামের মতো কাজ করানোর চেষ্টা করে, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু র্যাম হয় না। র্যাম কিন্তু সুপার ফাস্ট একটা স্টোরেজ টাইপ। এই স্টোরেজ টাইপের সাথে আপনার ফোনের যে স্টোরেজ টাইপ আছে সেটা কিন্তু কোনোভাবে ম্যাচ করতে পারে না। সো ভার্চুয়াল র্যামের ব্যাপারটা খানিকটা গিমিকও বলতে পারেন, এটা আবার মাঝে মাঝে কাজে দেয়। এর পরবর্তীতে সাদমান আলম ভাই প্রশ্ন করছেন উনি ফেসবুক থেকে যে বর্তমানে S24 আলট্রা চালাই, ভিভো X300 প্রোতে গেলে কি ভালো হবে নাকি S25 আলট্রা আর পিক্সেল 9 প্রো ফোল্ড, এই তিনটাই আমার প্যাশনের জায়গা। এখন কোনটা নিলে ব্যাটারি, ক্যামেরা, ইউআই ভালো হবে? আপনি থাকলে কি করতেন? আমি এখন এই যে ফোনগুলো আপনি বলছেন এর থেকে কিনলে একদম চোখ বন্ধ করে ভিভো X300 প্রো কিনতাম। তো এখান থেকে যদি আপনি সেকেন্ড অপশন খোঁজেন তাহলে আমি বলবো যে S25 আলট্রা নিতে পারেন। এর পরবর্তীতে AFXYT99 উনি প্রশ্ন করছে যে আপনি ইউটিউব থেকে আসলে কত ইনকাম করেন? এখানে 10টা লাইক আছে। আমি এখন যে পজিশনে আছি আপনি বলতে পারেন যে একটা মানে উঠতি ক্রিয়েটর, এখনো আমার পুরোপুরি ভালো কন্টেন্ট ক্রিয়েশনও হয়নি। আমি সেই হিসেবে আমি যা ইনকাম করি ঢাকা শহরে মোটামুটি আমার ছোট পরিবার নিয়ে এখন থাকতে পারি। আমার এর থেকে এখন পর্যন্ত আসলে বেশি এক্সপেকটেশন নাই, স্পন্সর নিয়ে অত বেশি
এক্সপেকটেশন নাই অনেক বেশি টাকা কামাইতে হবে, এরকমও কোনো এক্সপেকটেশন নাই। এর পরবর্তীতে মাইকেল গেমিং বিডি প্রশ্ন করছে যে কেন পিক্সেল ফোনের দাম এত ড্রপ করে, এতে কি কোনো কমতি আছে নাকি অন্য ব্যাপার? অবশ্যই কমতি আছে। গুগল পৃথিবীর অন্যতম একটা বিগেস্ট কোম্পানি এবং নিজেদের ডিজাইন করা হার্ডওয়্যার সফটওয়্যার মিলিয়েও ফোন বানানোর পরেও অনেক কিছু কমতি আছে। বিশেষ করে তাদের দাম অনুযায়ী যা অফার করে ক্যামেরা সেগমেন্টে, ভিডিও সেগমেন্টে, পারফরমেন্সে, সেই জায়গায় আসলে অন্যান্য কোম্পানির সাথে কোপ আপ করতে পারে না, যে কারণে এই ফোনটার দ্রুত দাম কমে যায়। বাট যখন দাম কমে যায়, বিশেষ করে দেখেন 30,000 টাকা 35,000 টাকার নিচে পিক্সেল ফোন চলে আসে, তখন ওইটা আবার বেস্ট ভ্যালু ফর মানি হয়ে যায়। সো অবভিয়াসলি অনেক কিছু কমতি আছে, যে কারণে এজ এ ব্র্যান্ড নিউ ফোন হিসেবে পিক্সেল কেনা যায় না। এরপরে এরান স্যার প্রশ্ন করছেন, তো নামটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি কিনা জানি না, দুঃখিত। তো উনি প্রশ্ন করছেন 12 প্রো ইউজ করি, এখন আর একটু আপডেটে যেতে চাচ্ছি, কোন মডেলটা বেস্ট হবে, বাজেট এত বেশি না। 12 প্রো থেকে যখন 13 সিরিজে আপগ্রেড হয়েছে, তারপরে অনেক কিছু আপগ্রেড আসছে। যেমন 11 প্রো থেকে যদি কেউ 12 প্রোতে আসতে চান, আমি তেমন আপগ্রেড করতে বলি না, কারণ ওখানে ক্যামেরা বা ভিডিওতে অত বেশি ইমপ্রুভমেন্ট পাবেন না। তবে যখন 12 প্রো থেকে 13 প্রোতে আসবেন, তখন অনেক ইমপ্রুভমেন্ট পাবেন, সিনেম্যাটিক ভিডিও পাবেন। সো যদি আপনি এখন কম বাজেটে আপগ্রেড করতে চান, তাহলে বলবো যে 13 প্রো যদি কেনেন ভালো মজা পাবেন। তবে যদি এর থেকে বেশি বাজেট করতে পারেন, তাহলে আমি বলবো যে এর পরবর্তীতে আরো একটু বেটার আপডেট পাইতে চাইলে আপনার 15 সিরিজে যাওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছে টিউটোরিয়াল বিডি প্লাস, যে আইফোন বানানোর ভিডিও চাই, মানে সব পার্টস নিজে কিনে। এখানে 6টা লাইক, দ্যাট মিনস আপনারা অনেক ইন্টারেস্টেড। খুবই সুন্দর একটা কন্টেন্ট, আমি ভেরি সুন একটা বানাবো, তবে কোন মডেল নিয়ে বানাবো সেটা আমার দেখতে হবে, কারণ আমাদের দেশে কি কি পার্টস পাওয়া যায় সেটা সব মিলিয়ে করব ইনশাআল্লাহ। এবং এর পরবর্তীতে মাহবুর রহমান ভাই প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি সাতক্ষীরা থেকে বলছি, আমার বাজেট 15,000 টাকা, এর মধ্যে কোন ফোনটা বেস্ট হবে? লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি বলছি যে 15,000 টাকায় সব দিক থেকে মিলিয়ে অনর X6C ফোনটা একটা বেস্ট ভ্যালু প্রোভাইড করতেছে, সেটা আপনি কিনতে পারেন। এছাড়া যদি আপনি এর থেকে আরেকটু লোয়ার বাজেটে টেকনো স্পার্ক 40 কিনতে চান, সেটাও কিন্তু একটা ভালো ডিল। এরপরে গালিব গেমার ওয়াইটি প্রশ্ন করছে আইফোন 14 প্রো নাকি স্যামসাং S24 5G, কোনটা কিনবো ভাই? এখন 2026 সালে চোখ বন্ধ করে S24 কেনেন, এটা অনেক দাম কম, অনেক কিছু বেটার হবে আইফোন 14 প্রো থেকে। এবং এর পরবর্তীতে এনে আপন ভাই প্রশ্ন করছে যে ভাই আমার কমেন্টের রিপ্লাই দেননি, iOS 26 থেকে ColorOS 6 এ শিফট হলে সফটওয়্যার জনিত কোনো প্রবলেম ফেস করবো কিনা? দেখেন, iOS থেকে যদি আপনি অ্যান্ড্রয়েডে আসেন, অনেক জায়গায় আপনি অনেক স্বাধীনতা পাবেন, অনেক রিলিফ পাবেন। তবে যেহেতু আপনি iOS ইউজ করে অভ্যস্ত, সেই হিসেবে যে পরিমাণে স্মুথনেস, রিলায়েবিলিটি এবং থার্ড পার্টি অ্যাপসের সাথে যেরকম সিমলেসলি কাজ করে, সেই ব্যাপারটা ডেফিনেটলি আপনি ColorOS এ মিস করবেন। তবে অ্যাকচুয়ালি iOS যারা পছন্দ করে বা ব্যবহার করে, তারা দেখছি যে শিফট হইলেও কিছুদিন পরে আবার iOS এ শিফট হয়ে যায়, কারণ অ্যান্ড্রয়েডে ওই প্রিমিয়াম ফিলটা তারা পায় না। সো একদম সর্বশেষ যে প্রশ্নটা আছে, আমি এটা একদম শেষে রাখছি, কারণ অনেকেরই কাছে এটা আননেসেসারি মনে হইতে পারে। উনি মূলত একটা কমেন্ট করছে যে ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য দোয়া রইলো, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। মানে উনি চাচ্ছে যে এই জিনিসটা আমি ভিডিওতে বলি। সো এটা আমি একদম শেষে রাখলাম, কারণ এটা আমাকে ইমোশনালি অনেক টাচ করছে। কারণ এই যে একটা কমিউনিটি, আপনাদের যে ভালোবাসা, অনেকে আছেন আমার ভিডিও দেখতেছেন, সরাসরি আমার সাথে কথা হয়নি, তারপর হয়তো বা বন্ধু বান্ধবের সাথে আমাকে নিয়ে গল্প হচ্ছে, বা বলতেছেন যে রানা ভাইয়ের টিকটক ভিডিও দেখি, যে এই যে একটা অদৃশ্য ভালোবাসা, এই জিনিসটার কারণেই আমরা যারা ক্রিয়েটর আছি তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে যাইতে পারি। সো এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এইটাই আসলে আমাদের পাওয়া, আমার পাওয়া। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর এই মুহূর্তে এই পর্যন্ত যদি ভিডিও দেখেন, আপনার জন্যই আসলে আমি এরকম কন্টেন্ট বানিয়ে যাচ্ছি বা যেতে পারতেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।